গ্যাসের আচরণ। তো এই চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মাধ্যমিকে যে ইম্পর্ট্যান্ট মানে কোশ্চেনগুলো এসছে, তো সেটা আমরা ডিসকাস করব। ঠিক আছে? তো এখান থেকে প্রায় প্রত্যেক বছর 3-4টে তো কোশ্চেন থাকে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রত্যেকটা ডিটেল সলিউশন মানে একটার পর একটা সুন্দর করে আলোচনা করব। তোমরা দেখতে থাকো এবং যেখানে বুঝতে পারবে না সেখানে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যতটা সম্ভব হবে সেখানে ওটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো, এটা 2025 মাধ্যমিকের কোশ্চেন। প্রথমে চ্যাপ্টার যখন তোমরা পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে এই প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করবে, তবে একটা আইডিয়া তোমাদের মধ্যে এসে যাবে যে কেমন কি কোশ্চেন হয়, কিভাবে সলভ করতে হয়, এটা আমি দেখে দেখো। প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, সিম্পল একটা কোশ্চেন, এসটিপিতে 22 গ্রাম CO2 আয়তন হলো, মানে আমাকে জানতে চেয়েছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 22 গ্রাম CO2 আয়তন কত হবে। 22.4 লিটার, 2.24 লিটার দেখতে হবে। তো প্রথমে আমি তোমাদের বলবো অঙ্কটা করার আগে তোমরা একটা কাজ করতে পারো। দেখো, ফার্স্ট কাজ হচ্ছে এই CO2 যেটা আছে গ্যাস, এর আমার মোলার ভর দরকার আছে। প্রথমে যেটা করবে, এটাকে আমি লিখছি, এর মোলার ভরটা আমাদের, মোলার ভর আমাদের ক্যালকুলেট করতে হবে। কত হবে বলো তো? আচ্ছা, আমি যদি বলি কার্বনের আণবিক ভর কত হয়? আণবিক ভর হচ্ছে বার, এটা হচ্ছে মাথায় রাখবে, এগুলো হচ্ছে আণবিক ভর, না পারমাণবিক ভর। এটা আমরা পারমাণবিক ভর বলবো, একই জিনিস হতো, কারণ এখানে এটাকে আমরা বলবো পারমাণবিক ভর। পারমাণবিক ভর। তেমনি O2-র পারমাণবিক ভর হচ্ছে 16। O2 পারমাণবিক ভর, কিন্তু এখানে দেখো দুটো অক্সিজেন আছে, তাই না? তাই এখানে এটা আণবিক ভর আমরা বলবো, কত হবে? 32 গ্রাম হবে। এটা তুমি লিখতে পারো পারমাণবিক 12 গ্রাম লিখে দিতে পারো, এটা আণবিক ভর হবে। তো এটা তোমাদের বেশি ভাবতে হবে না, কারণ এখানে মানে দুটো অক্সিজেন অণু আছে, তাই হচ্ছে। মোলার ভর কত হবে টোটাল? না, মোলার ভর যেটা হবে, কার্বনের আণবিক 12 প্লাস এখানে দুটো অক্সিজেন আছে, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে টোটাল এটা আমাদের গ্রাম হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে পার মোল, কিন্তু পার মোল, তাহলে এটা হয়ে যাবে 44 গ্রাম পার মোল। ওকে, এবার আমি কি করব, দেখো এখানে সুন্দর করে 22 গ্রাম CO2-তে কত মোল আছে, মোল সংখ্যা, মানে 22 গ্রাম CO2 এর মোল সংখ্যাটা নির্ণয় করব। মোল সংখ্যা হবে n ইকুয়াল টু গিভিন মাস, যে মাসটা দেওয়া থাকবে, আর কত গ্রামে বের করতে চাইছো, 22 গ্রাম, এখানে মোলার ভরটা থাকবে। তাহলে 22 মোলার ভর 22 গ্রাম, আমাদের 22, এটা হচ্ছে গ্রাম, আর এটা হচ্ছে 24 গ্রাম পার মোল। তার মানে এটা আমাদের নাম্বার অফ মোল হয়ে যাবে 0.5 মোল। আশা করি ক্লিয়ার। এবার আমার কি করতে হবে, দেখো আমি মোল পেয়ে গেলাম। এবার আমরা জানি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, আমরা কি জানি না, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপিতে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল, লিখে দিচ্ছি, যে কোনো গ্যাসের
এক মোল গ্যাস, যে কোনো গ্যাসের 1 মোল 22.4 লিটার আয়তন দখল করে। সে যে কোনো গ্যাস হোক না কেন, সেটা তোমার নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, তো 1 মোল গ্যাস এত আয়তন দখল করবে। তাহলে আমাদের এখানে করতে হবে কি, তার মানে 0.5 মোল CO2 কত আয়তন দখল করবে? আয়তন হবে এর আয়তন হবে কত বলো তো না, ভলিউম নাম্বার অফ মোল আছে ইন্টু আমরা করতে পারি 22.4 লিটার পার মোল। তাহলে এটা হয়ে যাবে 0.5 ইন্টু 22.4 লিটার পার মোল। এখানে তো একটা মোল থাকবে, আচ্ছা মোলটা MOL, ঠিক আছে, নট এলই, মোল। তাহলে আমাদের এটা এটা কিন্তু একটা মোল আছে, এটা খেয়াল করবে। তাহলে এটা হয়ে যাবে 11.2 লিটার। ওকে, আশা করি বোঝা গেছে। এইটা হচ্ছে ওর সলিউশন, অপশন বি। তো এভাবে এটা করবে সলভ, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। নেক্সট কোশ্চেনে চলা যাক। নেক্সট কোশ্চেন বলেছে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত হবে? বলছে ভালো করে দেখো, ওখানে বলছে যে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত বের করতে হবে। তাহলে অক্সিজেন গ্যাস বলে দিয়েছে, তাহলে আগের মতো আমরা বললাম যে অক্সিজেন যে গ্যাস O2 এর পারমাণবিক ভর 16 হয়, পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম পার মোল। ওকে, তাহলে অক্সিজেনের আণবিক ভর কত হবে, বা মোলার ভর আমি বলতেই পারি, মানে তোমরা আণবিক ভর মানে সেই 32 গ্রাম, ওটা মানে পারমাণবিক ভরও মোলার ভর, আণবিক ভরটাও মোলার ভর, আমরা এটা জানি। তাহলে O2 এর মোলার ভর আমি ডিরেক্ট লিখে ফেলছি, মোলার ভর হবে 2 ইন্টু 16 গ্রাম পার মোল, মানে এটা তোমার হয়ে যাবে 32 গ্রাম পার মোল হবে। ক্লিয়ার? এবার একটা কাজ করব আমরা, তাহলে প্রথমেই O2-তে কত মোল আছে, মানে আমাদের 16 গ্রামে কত মোল আছে সেটা বের করে নাও, তাই না? 16 গ্রামে কত মোল হবে? তাহলে এখানে যেটা করবে তোমরা, মূল সংখ্যা বের করব। মূল সংখ্যা যেটাকে আমরা N বলি, 16 গ্রামে কত মোল আছে বের করব, সেটা কি হবে, গিভেন মাস, এটা হচ্ছে তোমার গ্রাম, আর এটা হচ্ছে তোমার 32 গ্রাম পার মোল, মানে হচ্ছে এটা 0.5 মোল, 0.5 মোল হয়ে গেল। এবার অণুর সংখ্যা বের করতে বলেছে। আচ্ছা, আমরা জানি যে কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যার পরিমাণ অণু থাকে, যার মান প্রায় তোমার 0.6.022 ইন্টু 10⁻23, মানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমরা জানি 1 মোল যে কোনো পদার্থে, যে কোনো পদার্থ মানে 1 মোল সমান পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা এনে পরিমাণ অণু থাকে, এনে পরিমাণ অণু থাকে, তাহলে এটা হচ্ছে তুমি জানো 6.022 ইন্টু 10⁻23, তার মানে হচ্ছে 0.5 মোল, ওকে, ইন্টু 6.022 ইন্টু 10⁻23 পার মোল, সরি MOL, মোল, ওকে, পার মোল।
তাহলে এইটা আমাদের এসে যাবে, এই গুণ করো 3.011 ইন্টু 10⁻23, মানে তাহলে 16 গ্রাম অক্সিজেন উপস্থিত অণুর সংখ্যা এইটা হবে। মানে আমি কি করলাম দেখো, আমি প্রথমে মানে এই 16 গ্রামে কত মোল আছে সেটা বের করে নিলাম, আর 1 মোল মানেই তো হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 0.5 মোল সমান কত হবে, ইন্টু করলে এটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের যে কোশ্চেনটা দিয়েছে খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বলছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তো চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। তো এটা তো পুরোপুরি মিথ্যা, অ্যান্সারটা হবে মিথ্যা। এবার তোমাদের যদি আমি বলি যে ব্যাখ্যা করো কেন মিথ্যা, তুমি কি বলবে? না, তুমি বলবে না আমরা জানি অ্যাকর্ডিং টু চার্লসের সূত্র অনুযায়ী, মানে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে একটা নির্দিষ্ট ভরের ওকে কোনো গ্যাসের আয়তন কি হয়, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য বৃদ্ধি বা এটা হ্রাস হতে পারে, হ্যাঁ এখানে হ্রাস কথাটাও লিখে দেবো, হ্রাসের জন্য কি হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, বৃদ্ধি বা হ্রাস পায়। সো আমি তাহলে কি বলতে পারি, তাহলে এই সূত্র থেকে পাওয়া যায়, আমি বলতে পারি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটা আমাদের শূন্য হবে। মানে তুমি যদি এটা ফর্মুলাটার মধ্যে মনে থাকে, এরকম লিখতাম না, ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি বাই 273, এরকম কিছু লিখতাম, 1 মাইনাস এরকম কিছু একটা লিখতাম প্লাস। তাহলে এইটা যদি তুমি টির জায়গায় এখানে -273 বসো, তাহলে তুমি কী পাবে, আয়তনটা শূন্য পাবে, অসীম কখনো হয় না। মনে করে দেখো, যদি আমি করি ভি নট 1 মাইনাস 273/273, 1 মাইনাস 1 করে তুমি ভিটিটা তো তুমি 0 পাবে। তুমি এটা করতে পারো, বা আমি তোমাকে এটা লিখে দিলাম হ্রাস পায়, তার মানে লিখবে এরকমভাবে হ্রাস পায়। তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারি, তো এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি, কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে, অসীম নয়। ঠিক আছে, দেখো এইটা একটা সুন্দর উত্তর, যেটা মাধ্যমিকের জন্য তোমরা লিখতে পারো। ব্যাখ্যাটা লিখলে খুব ভালো হয়, যেখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেটার হয়। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন হলো। এবার দেখো এই কোশ্চেনটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমি এটাকে একটু করে নেব, সুবিধা হবে। 1 মিনিট। অনেকটা জায়গা পাওয়া যাবে নিচে, ঠিক আছে চলো। তো এখানে দেখো
আমরা দুটোই সলভ করব এখানে, ঠিক আছে। তো তোমরা প্রথমে ভালো করে কোশ্চেনটা পড়বে। কোশ্চেনটা পড়ার পরে যেটা এখান থেকে দেখো, প্রথমে আমাদের এখানে যেটা বুঝতে হবে না, কোন লটা আমি অ্যাপ্লাই করব সেটা আমাকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যার বিষয় এখানে অঙ্কটাতে। দেখো বলেছে 76 সেমি পারস্তম্ভ চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারস্তম্ভ এবং তাপমাত্রা এত পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন কত হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস, পিও দিয়েছে একবার, মানে দুবার করে পিভি দিয়েছে, পিবি টেম্পারেচার দিয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখান থেকে আমাদের মানে চার্লস আর যে বয়েলস যে সমন্বয় সূত্র সেটা ব্যবহার করতে হবে। সেটা আশা করি মনে আছে, P1 V1 মনে আছে তো, P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2। তো এইরকম কিছু একটা ল ছিল, এটাকে আমরা অ্যাপ্লাই করতে হবে। তো আমি সবসময় বলবো সবাইকে, যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেইগুলোকে সুন্দর করে রাইট সাইডে লিখে ফেলো, তারপরে আমরা অঙ্কটা করব। কি কি দেওয়া আছে দেখো, প্রাথমিক চাপ P1 সুন্দর করে লিখব, কত দেওয়া আছে সেটা 30 সেমি পারস্তম্ভের চাপ, পারস্তম্ভীয় চাপ, ঠিক আছে। টেম্পারেচার T1 আমি সবসময় এটাকে কী করতে বলেছি, কেলভিন স্কেলে বানিয়ে নিবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মিনস আমি কনভারসেশনটা জানি, 27 প্লাস তোমরাও দেখে নাও, এটা করে তুমি 300 কেলভিন পেয়ে গেলে। ওকে, ভলিউম কত দেওয়া আছে, V1টা হচ্ছে 200 সিসি। ওকে, সিমিলার ওয়ে আমি আলাদা কালারে লিখে দিচ্ছি, যেই ডাটাটা দেওয়া আছে। P2 কত হবে না, P2 যেটা হবে 38 সেমি পারদ স্তম্ভ, আর T2টা আমাদের দাঁড়াবে এখানে এসে কত, 120 ডিগ্রি সেন্টিগ্রেড, 127 273, সো আফটার অল 400 কেলভিন। এবং আমাকে জানতে চেয়েছে যে ভলিউমটা কত হবে, একদম ক্লিয়ারলি এটা লিখে ফেলবে। দেন ইউ অ্যাপ্লাই দ্য ফর্মুলা P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2, রাইট। এবার করে ফেলো এখানে। আমি আগে এটাকে না সাজিয়ে নিব, দেখো ভ্যালু বসানোর আগে আমি বারবার বলি তোমাদের যে এটাকে সুন্দর করে একটু সাজিয়ে নেবে। আমি এটাকে এরকম লেফট সাইডে রাখছি, P2 V2/T1, তাহলে আমার দরকার V2 V1/T2/P2/T1, রাইট। সো P1 এর ভ্যালুটা কত আছে বসাও। P1 এর হচ্ছে 76 সেন্টিমিটার, সিসি মানে 70 সেন্টিমিটার। আচ্ছা, V1টা হচ্ছে 200 আর T2টা হচ্ছে 400, আর এইটা হচ্ছে আমাদের 300 আর এইটা হচ্ছে 38। সো দেখো এটা করো না, তুমি করলে এটা কি হবে, তো এটা কেটে দাও, 0 0 কেটে দাও, দুটো এটা কেটে দাও, এটা কেটে দাও, 2 হবে। তাহলে যেটা তুমি পাবে 4 2 4, মানে 400, 4 4 1600/3, 1600/3। তো এটা করলে তুমি প্রায় পাবে 533 নিয়ারলি, ওকে, নিয়ারলি 33.33 সিসি। তো ভালো করে লিখবে অ্যান্সারটা শেষে কিন্তু, যে আয়তনটা আমার কত হবে, এইটা হবে। ক্লিয়ার? ওকে, এইটা হচ্ছিল আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা। এবার আমরা তারপরে দ্বিতীয় কোশ্চেনটাও করব, এখানে একটু মাথায় রাখবে, ঠিক আছে। এটা অথবার কোশ্চেনটা একটু দেখে নেব। ওকে, অথবার কোশ্চেনটা কি দিয়েছে দেখো, ভালো করে পড়ো, প্রথমে অঙ্ক ভালো করে পড়বে তোমরা,
নাহলে কিন্তু বুঝতে পারবে না। কি বলেছে দেখো, 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং এত সেমি পারস্তম্ভের চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। তো প্রথমে এখানে গ্যাসের যে আচরণে যে প্রথমে যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা কোনটা অ্যাপ্লাই করব, ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট। ফার্স্ট অফ অল হয়ে নিউ, মানে যখন আমরা এটা পড়বো, পড়ার পরে আমাকে ধরতে হবে আমরা কোন মানে এটা কোনটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো বলে দিয়েছে যে 227 ডিগ্রি তাপমাত্রায় এবং এত সেমি পারস্তম্ভের চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করা। আমাকে তাপমাত্রা বলেছে, পারস্তম্ভের চাপ বলেছে, 14 নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করতে হবে। তো এখানে অনেকেই তোমরা মানে দেখো এখানে এটা কিছু বলেনি যে কোন কনস্ট্যান্ট কি কি ছিল কি না ছিল, কিছু বলেনি। তাহলে এখানে আমাদের যে সূত্রটা, ওই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন পড়েছি না, পিভি ইজিক্যাল টু এনআরটি, এটা অ্যাপ্লাই করতে হবে। কেন, আমি কি করে বুঝলাম, একটু বুঝতেই পারছো, টেম্পারেচার দিয়েছে, এখানে আমাদের এটা রিয়েল গ্যাস কনস্ট্যান্ট আছে এবং পারস্তম্ভের চাপও বলে দিয়েছে, 14 গ্রামও বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তাহলে এটা কি করে করি দেখো প্রথমে, অথবাটা, রাইট। দেখো ফার্স্ট কাজ হচ্ছে, আমি বারবার বলবো যে রাইট সাইডে ইউ রাইট দ্য গিভিং ডাটা। সো এম ইকুয়াল টু বলা আছে 14 গ্রাম, রাইট। আর কি বলেছিল আমাদের, টেম্পারেচার, উষ্ণতা, উষ্ণতা এটা 227, তাহলে টেম্পারেচারটি ইকুয়াল টু কত হবে, 227 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমি কনভার্ট করে নেবো কেলভিনে, করলে 227 প্লাস 273 কেলভিন, সো 500 কেলভিন হবে। পারস্তম্ভের চাপ বলে দিয়েছে, মানে পারস্তম্ভের চাপ মানে আমাদের এখানে সেটা কত হবে, কত সেন্টিমিটার, 76 সেমি পারস্তম্ভের চাপ। আমরা এটা আগেই দেখেছিলাম, এখানে কিছু একটা ছিল, চাপ কত ছিল দেখো, এগুলো সব আমরা আগে কোথায় দেখলাম যেন, এই অঙ্কটা করতে গিয়ে যে পারস্তম্ভের চাপ 76 সেমি পারস্তম্ভের চাপ বলা আছে, তাই না? এখানেও বলা ছিল দেখো, 38 সেমি পারস্তম্ভে আমরা এখানে প্রেশারটাকে ওই রকম রেখেছি, কারণ দুটো প্রেশার তো, তাহলে এটা 38 ছিল একটা, আর এটা 76, তো এটা কেটে যাবে। তো এইখানে একটু ভালো করে করতে হবে। এখানে যেটা করবে তোমরা, যে এইচ মানে যে পারস্তম্ভের উচ্চতা, মানে ঠিক আছে, এটাকে আমরা কত লিখেছি যে 80, আচ্ছা এত সেমি পারস্তম্ভের চাপে, এটা কিন্তু চাপ বলে দেয়নি তাই না, সেমি হাইট বলে দিয়েছে। পারস্তম্ভের চাপ এখানে বোঝার আছে, এটা আমাদের পারস্তম্ভীয় চাপ বলে দিয়েছিল অঙ্কটাতে, দেখো এটাতে আমাদের পারস্তম্ভের চাপ উল্লেখ ছিল, কোনটাতে, 78 সেমি পারস্তম্ভ গ্যাসের চাপ বলে দিয়েছিল, কিন্তু এখানে চাপ বলে দেয়নি, এখানে হাইট বলে দিয়েছে। এখানে একটু খেয়াল করবে, হাইটটা হচ্ছে এইচ ইকুয়াল টু 83.14 cm সেমি, এটা বলা আছে। তাহলে এটাকে যদি মিটারই করি, তাহলে আমাদের সেমি থেকে মিটারে করলে এটা হবে তোমার 0.8314 মিটার হলো। আর আরটা আমাদের দেওয়া আছে কত, 8.314, এটা দেওয়া আছে জুল মোল কেলভিন ইনভার্স, ঠিক আছে, জুল মোল কেলভিন ইনভার্স, ঠিক আছে, এটাই ছিল তো, হ্যাঁ, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, লিখে ফেললাম। আর আণবিক ভর যে নাইট্রোজেনের, সেটা আমি বারবার বলে আসছি, এটা মানে মোলার ভর, আণবিক ভর তুমি বলতে পারো, এটা হচ্ছে 28 গ্রাম পার মোল। ফার্স্ট কাজ কি করবে দেখো, এখান থেকে একটু চাপটা আমাদের বের করে নিতে হবে।
কারণ চাপ দেওয়া নেই। তাহলে চাপ যেটা আসবে প্রেশার, সেটা তোমরা জানো পারস্তম্ভের চাপ যখন আমাদের বের করতে হয় আমরা রো জি এইচ ফর্মুলা ইউজ করি। আচ্ছা, ডেনসিটি আমাদের জানতে হবে। আমাদের ডেনসিটি যেটা হয় পারদের, সেটা হচ্ছে 13600 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে এখানে দেখো রো জি এইচ, তাহলে এইচটা কত হচ্ছে আমরা মিটারে বানিয়ে নিয়েছি 0.8314, জিটা হচ্ছে 9.8 মিটার পার, তাই না? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের মান হয়। আর ইনটু হাইটটা আমি বললাম, আর আমার ডেনসিটি, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে এইটা, আর ডেনসিটি হচ্ছে 3, এটা। তো এটা করবো করে মাল্টিপ্লাই করে এটা পাস্কেল পেয়ে যাবো, এটা পাস্কেল হবে। তাহলে আমাদের যেটা দাঁড়াবে, এটা করবে 11089.008 পাস্কাল। এটা হচ্ছে আমাদের পাস্কেলে দাঁড়াবে। ঠিক আছে, এবার তুমি পাস্কেল পেয়ে গেলে, এটা কাজ করবো, এখান থেকে মোলটা বের করে নেবো, নাম্বার অফ মোল। কত গ্রাম গিয়েছে? 28 গ্রাম। মোলার ভর 14 গ্রাম নাইট্রোজেন দিয়েছিল, তাহলে 14/28, এটা করবে 0.5 মোল পেয়ে যাবে। এবার আয়তন নির্ণয় করতে হবে, পিভি ইজিক্যাল টু এনআরটি, তাহলে ভি ইজিক্যাল টু এনআরটি বাই পি। সো এন মানে কত? 0.5, আর মানে কত? 8.314 ইন্টু, আর ভলিউম, টেম্পারেচার কত? 500 কেলভিন দিয়েছে। আর প্রেশার কত হবে? প্রেশারটা হচ্ছে 110891.008। এটা করব, করে যেটা পাবো, আচ্ছা এটাকে গুণ করবে বাবা, গুণ করে 2078.5 বা এটা আমি সেরকমই রাখলাম 0.891.008। তো এটাকে সলভ করবে, তোমাদের অ্যান্সার যেটা আসবে সেটা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে কি আসে। ঠিক আছে, ভালো করে খেয়াল করে এটা দেখবে যে অ্যান্সারটা আমাদের কি হয় আর কি। মানে মিটার কিউবেই তো আসবে ভলিউম, তাহলে এটা মিটার কিউবেই হবে, যা হবে একটু করে নেবে। আচ্ছা, ক্যালকুলেটার করে দেখলে এটা যাচ্ছে আই থিঙ্ক 0.01878 বা ঘনমিটার বলতে পারো। ক্লিয়ার? ওকে, আচ্ছা এটা লাস্ট কোশ্চেন, আপাতত দিলে এটা হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা খুবই ভালো কোশ্চেন, দেখো তোমরা সবাই। আচ্ছা, আমি এইখানে একটা কোশ্চেন তোমাদের সবাইকে বলবো, অ্যাভোগাড্রো সূত্রটি লিখো, সেটা আশা করি লিখতে হবে না আমাকে, এটা সবাই তোমরা জানো, তবু আমি একবার লিখে দিচ্ছি। যে আমরা জানি যে স্থির তাপমাত্রায় তাপমাত্রায় না লিখে তাপমাত্রা ও চাপে সম আয়তন মানে এটা অ্যাভোগাড্রোর সূত্রটি লিখো, এটা তোমরা লিখবে। ঠিক আছে, আমি এটা লিখছি না, কারণ এটা মানে তোমরা নিজেরাই লিখে নেবে। ঠিক আছে, এটা আমি লিখছি না। ওকে, এটা নিজেদের কাজ একটু করে নেবে, বই স্টেটমেন্টের কোয়েশ্চেন। তো আমার যেটা করানোর কাজ হচ্ছে, এখানে শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়, সাধারণ গাণিতিক হিসাব করে দেখা। ঠিক আছে, সাধারণ গাণিতিক হিসাব করে দেখা। দেখবে এখানে লিখতে গিয়ে দেখবে অ্যাভোগাড্রোর সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আর অ্যাভোগাড্রো ল দুটো জিনিসের কিন্তু আলাদা জিনিস। মানে অ্যাভোগাড্রোর প্রকল্প যেটাকে বলি আমরা, মনে পড়ছে তো? দেখবে একটা ছিল যে একটা নির্দিষ্ট ভর আর নির্দিষ্ট টেম্পারেচারে তোমার
যে গ্যাসের আয়তন আর প্রেশার ভলিউমের সঙ্গে কীভাবে রিলেট করে সেইটা একটা ছিল। আর একটা প্রকল্প যেটা তুমি পড়েছিলে যে স্থির উষ্ণতায় তাপমাত্রায় সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাই না? সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটা একটু ভালো করে স্টাডি করবে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র বা প্রকল্প আমরা পড়তাম, আর একটা অ্যাভোগাড্রোর মানে গ্যাস সংক্রান্ত ল, যেটা আমি বললাম তোমাদের। তো তোমরা দুটো দেখবে, আর যদি কিছু অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এটার সলিউশনটা দিয়ে দেবো। ঠিক আছে, নিজেরা লেখার চেষ্টা করো। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, আমি অ্যাকচুয়ালি এইটাই বলতে চাইছি যে শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্রবায়ু হালকা হয়, এটা আমরা জানি, কিন্তু এইটাকে আমাদের ম্যাথমেটিক্যালি দেখাতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা একটু ভালো করে এটাকে স্টাডি করি। দেখো, শুষ্ক বায়ু আর একটা হচ্ছে আর্দ্র বায়ু, তাই না? আর্দ্র বায়ু। তো শুষ্ক বায়ুতে কি কি থাকে সেটা হচ্ছে, তোমরা জানো এখানে ম্যাক্সিমাম N2 থাকে আর অক্সিজেন থাকে, তাই না? এবং এদের রেশিওটা কেমন থাকে, দুটো কিন্তু ইকুয়াল পোর্শনে থাকে না, মাথায় রাখবে। এই রেশিওটা থাকে, এটা 4% থাকে, মানে আর এটা হচ্ছে তোমার মানে 4:1 অনুপাতে। তাহলে আমি বলবো, আমি ভালো করে লিখে দিই যে আমাদের যে শুষ্ক বায়ু থাকে সেখানে ম্যাক্সিমাম মানে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে নাইট্রোজেন আর সঙ্গে থাকে অক্সিজেন। এরা কোন রেশিওতে থাকে না, এরা 4:1 অনুপাতে থাকে, ঠিক আছে? এবার আমরা নাইট্রোজেনের আণবিক ভর সেটা কত হয়, নাইট্রোজেনের এমনি পারমাণবিক ভর 40 নয়, তাহলে আণবিক ভর কত হবে, 28 গ্রাম। আর অক্সিজেনের পারমাণবিক ভর 16 হয়, আমরা আগে করে এসেছি, তাহলে আণবিক ভর কত হবে, 32 গ্রাম। তাহলে টোটাল যে মোলার ভর যদি আমি বের করি, গড় যদি আণবিক ভর এম করি, এম ড্রাই, সেটা আমাদের আসবে, দেখো, 28 × 4 + 1 × 32 বাই হচ্ছে 4 + 1 5। সো এটা যদি করো, 28 আর 4 32 2, মানে 112 + 32/5। তো এইটা তুমি যদি করে দেখো কত আসবে, এটা একটু করে দেখলে এটা আমাদের যত আসে সেটা হচ্ছে 24 144/5, আই মিন 28.8 গ্রাম পার মোল। আর নর্মাল আর্দ্রবায়ুতে কি থাকে, H2O থাকে, জলের ভাগটা বেশি থাকে। আর জলের ভাগ বলছি জলীয় বাষ্পের ভাগ, জলীয় বাষ্প এটাই থাকে। আর এই এর আণবিক ভরটা কত, দেখো, হাইড্রোজেনের হচ্ছে, এটা যদি তুমি করো তাহলে আণবিক ভরটা আমাদের চলে আসবে টোটাল, যদি আমি এর মোলার ভরটা মানে আণবিক ভর বা মোলার ভরটা বের করি, এটা আসবে তোমার, অক্সিজেন তো এখনই বের করলে 32, অক্সিজেন এখানে একটা আছে 16, আর এখানে হচ্ছে 2, মানে 18 গ্রাম হয়ে যাবে পার মোল। লিখে দিন এখানে, গড় মোলার ভর হবে এম, এটা তোমার আর্দ্রবায়ু, আর্দ্রবায়ু মানে ওয়েট লিখে দিই, ইকুয়াল টু, এটা হবে 18 গ্রাম পার। এবার কথা হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে গড় যে আমি আণবিক ভরটা বের করলাম সেটা কার বেশি, এটার বেশি, মানে এম ড্রাই গ্রেটার দেন এম ওয়েট। এইটা হচ্ছে বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্যাল কি রিজন, এইটা তোমাকে জানতে চেয়েছিল। খুব ভালো কোশ্চেন। আচ্ছা, তাহলে তোমাদের একটাই কাজ এখানে থাকলো, এই অ্যাভোগাড্রো সূত্রটি লিখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কী হবে, ঠিক আছে? তো মাথায় রাখবে, জলীয় বাষ্পের আণবিক ভর আমাদের, এটা যদি লিখতে হয় তোমাদের একটু লিখতে পারো এরকমভাবে, জলীয় বাষ্পের আণবিক ভর 18 গ্রাম পার মোল, শুষ্ক বায়ু যে গড় আণবিক ভর 20 থেকে কম। তো যখন জলীয় মানে শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প মেশে, তখন নাইট্রোজেন বা অক্সিজেন কিছু জলীয় বাষ্প দ্বারা মানে প্রতিস্থাপিত হয়, ভর অপেক্ষা বেশি হয়, তাই আর্দ্রবায়ু গড় আণবিক ভরটা কমে যায়, ঠিক আছে? মানে এরকমভাবে লিখতে পারো।